আজ 18তম ক্লাস এলএম কোচিং সেন্টারের আজকে ছোট্ট একটি কেস নিয়ে আলোচনা করব, যদিও সেটা অত্যন্ত মূল্যবান এবং অল্প সময়ে সমাধান করার চেষ্টা করব। এর আগে আমরা 17 নম্বর কোচিং সেন্টারের শরিক ম্যাগাজিন নিয়ে আলোচনা করেছিলাম। আপনারা যারা সেগুলো দেখেন নাই, সেটা ইউটিউবে পাবেন। ইউটিউবে দেখার আহ্বান জানাচ্ছি। তাহলে আজকের কেস টেকিংটা সেই শরিক ম্যাগাজিনের উপরে ভিত্তি করেই আমি একটা কেস টেকিং, যেটা আমার হাতে ভালো হয়েছে, সেটা আলোচনা করতে যাচ্ছি। তাইলে চলে আসি আমাদের মূল কেস টেকিংটা কি। দেখুন, এটা নিয়ে আমি বহু আলোচনা করেছি এবং বহু কেস টেকিংয়ে বিস্তারিত আলোচনা করে আপনাকে কি বুঝিয়ে দিয়েছি যে মায়াজমেটিক ট্রিটমেন্ট ছাড়া কখনো কারো চিকিৎসা হয় না। সেই সুবাদে আজকের আলোচনা এবং এই দীর্ঘায়িত আলোচনার ছোট্ট থেকে শুরু করে আমি চেষ্টা করব কিভাবে আমরা মায়াজমেটিকগুলো ধরতে পারি। আমি চলে আসি। রোগী প্রথমে আসলো, অভিযোগ কি? চর্মরোগ। কোথায়? পায়ে। কদিন থেকে? বছর 6 হবে। তারপরে তার লাইফ হিস্ট্রি নিলাম, ইতিহাস দেখলাম। দেখুন, শরিক মায়াজমের রোগী যদি হয়ে থাকে, দুটা কথা মনে রাখবেন। তাদের জীবনী শক্তি অত্যন্ত প্রবল এবং অন্যান্য অঙ্গের উপরে সচরাচর কোনো পরিমাণ ক্রিয়া প্রক্রিয়া থাকে না। তাহলে দুটা জিনিস আমরা পরিষ্কার হয়ে গেলেন। কি পরিষ্কার হলেন? যে শরিক মায়াজমের যদি রোগী হয়ে থাকে, তাহলে কোনো অঙ্গের হানির কথা সে বলবে না বা অঙ্গের কোনো কষ্টের কথা তার কাছে আসবে না। ফাংশনাল ডিসঅর্ডার হতে পারে, কিন্তু তার জীবনী শক্তি বেশি। এই জীবনী শক্তির কারণে যত রকমই এলোপ্যাথিক ওষুধ চর্মরোগের চিকিৎসা করেছেন বা উনি দীর্ঘদিন চিকিৎসা করেছে, বারবারই আসে এবং বারবারই পরবার বিরক্ত হয়ে অতিরিক্ত বেড়ে যাওয়াতে আমার কাছে আসছে। প্রশ্ন আসছে যে এলোপ্যাথিক কি ট্রিটমেন্ট চর্মরোগের করতে পারলো না? 100 বার পারলো না। কেন? দেখুন কি সুন্দর তথ্য। পারলো না, ওই যে বললাম, শরিক মায়াজমের যখন কোনো রোগী আপনার কাছে আসবে, তার জীবনী শক্তি অত্যন্ত প্রবল। প্রবল হওয়াতে যত রকমই ওষুধ দেয়, জীবনী শক্তির এলোপ্যাথিক ওষুধ দিয়ে সেটাকে যখন চাপা দিয়ে অন্য কোনো অঙ্গে যাওয়ার চেষ্টা করে, বডি সেটা অ্যালাউ করে না। বডি এক জায়গা থেকে এক জায়গায় চর্মরোগ ভালো হয়ে শেষ পর্যন্ত পায়ে এসে আর কিছুতেই সেটা যাচ্ছে না গতিকেই আমার কাছে আসলো। তাহলে আপনারা দুইটা জিনিস মনে রাখেন। একটা হচ্ছে শরিক মায়াজমের যদি কোনো রোগী বুঝতে হয়, তাহলে এই কথাটা মনে রাখবেন। দেখবেন এলোপ্যাথিক ওষুধে তার চিকিৎসা হচ্ছে না। কেন হচ্ছে না? তার জীবনী শক্তি সময় স্ট্রং। অর্থাৎ সিভিলিটিক বা সাইকোটিক আমরা যেটা বলি, এটার কোনো মায়াজম তার শরীরে নাই গতিকেই চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা অতিরিক্ত কোনো অঙ্গ হানি করার ক্ষমতা তার নাই গতিকে আবারও ব্যাক করে চর্মরোগে চলে আসে স্কিনে, যে জন্য স্কিন রোগটা ভালো হয় না। তাহলে বুঝতে পারছেন আমাদের চিকিৎসার ধরনটা কি হবে। রোগী আসছে, বয়স 65, মহিলা, টুকটাক লাইফ হিস্ট্রি দিয়ে দেখলাম কিছুটা সাইকোটিক আছে, কিছুটা সিভিলিটিক থাকলেও এগুলো 5 to 10% বেশি হবে না। এগুলোর জন্য আলাদা কোনো চিকিৎসা কোনো প্রয়োজন নেই, যেহেতু তার অন্য কোনো ট্রাভেলস আপাতত নাই। তাইলে চিকিৎসা নিলাম, টুকটাক একটু বাতের বেদনা অথবা যে কোনো কারণে হয়ে থাকে, লাইফ হিস্ট্রি নিয়ে আমি পরিষ্কার হয়ে গেলাম সে শরিক মায়াজমের রোগী এবং তার ওষুধটাও সালফার। কারণ কেন এই কথাটা বলছি, কারণ আমি গতদিন 17 নম্বর ক্লাসে শরিক মায়াজম নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে হয়তো ওষুধগুলোর ভিতরে 5টা ওষুধের নাম বলেছিলাম, সেখানে সালফার ওষুধটা আছে। যেহেতু শরিক মায়াজমের প্রথম ওষুধে যদি চিন্তা করি, তাহলে সালফারটা দিতে হয়। কিন্তু প্রথমে আমি কেসটিংটা একটু বলেই রোগীর ধারাবাহিকতা আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তাইলে বুঝতে পারবেন সামনের দিনগুলোতে আপনারা এই সকল কঠিন রোগীকে কিভাবে চিকিৎসা করলে সফল হতে পারবেন। তাহলে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করুন। চলে আসি, কেস টেকিং নিলাম, বুঝে গেলাম রোগী 80% হচ্ছে
বা 80 থেকে 85% হচ্ছে সেটা শরিক মায়াজমের রোগী, এবং টুকটাক ট্রাভেলস থাকতেই পারে নানা রকমের। সেভাবে বিবেচনা করে আমি লাইফ হিস্ট্রি নিলাম এবং নিয়ে শুরু করলাম। আমি আপনাদেরকে নিষেধ করি প্রথম থেকেই আমরা যেন শরিক মায়াজমের ওষুধ নির্বাচন হইলেও যেন আমরা শরিক মায়াজমের ওষুধ দিয়ে আরম্ভ না করি। যথারীতি আমি নাক্স 1 কি 2 পাওয়ার দিলাম। এই মুহূর্তে হয়তো আমার মনে নেই 1টা কি 2টা পাওয়ার দিয়েই আমি রাস্টক্সে চলে গেলাম। কেন? বাতের ধার আছে এবং এগুলো একটু ভিজাস, একদম শুকনা না। এবং 1টা 2টা পাওয়ার দিয়েই আমি চিন্তা করলাম যে অন্য কি জিনিস দিয়েই তা শুরু করতে পারি। সেই হিসাবে মনে হয় প্রথম মাসে আমি শরিক মায়াজমের ওষুধ বোধ শেষ পাওয়ারটা দিয়েছি। অর্থাৎ আমি মাসে 8টা পাওয়ার দিয়ে থাকি এবং 432 দিন, এবং শেষ পাওয়ারটা দিয়েছি সালফার। এবং রোগী সেই ওষুধটা খেয়ে এসে বলল যে না, আমি মোটামুটি ভালো আছি। অর্থাৎ তার শরিক মায়াজমের কাজ আরম্ভ হলো, এটা আমি বুঝতে পারলাম। তখন আপনি দেখেন, চিন্তা করি দেখেন যে এই যে শরিক মায়াজম আমি নির্বাচনটা সঠিক, কিন্তু তারপরও চিন্তা করতেছি আর কোনো ওষুধ দিয়ে রিলিফ দেওয়া যায় কিনা। যেই মাত্র 1টা পাওয়ার উনি বললেন যে আমাকে অর্থাৎ শেষ বোতলে ভালো কাজ করেছে এবং আমি খুব আরাম ফিল করেছি। আমি মানসিকভাবে এখন আমি মনে করতেছি এটা সুস্থ হবে। কারণ এগুলো বলার কারণটা হচ্ছে, একটা রোগী যখন প্রকাশ করে আপনি অবাক হবেন। রোগী যার রোগ তার শরীরে যদি আপনি প্রকাশ করবেন, যদিও সে প্রথমে অত বলবে না বা বলার মতন তারা জানেও না, আমরাও জিজ্ঞাসা করতে পারি না, নানা রকম প্রশ্ন করে বিভ্রান্ত করে আমাদের মূল লক্ষণটা না। রোগী এসেই বলবে কি ওষুধ দিয়েছেন, খুব ভালো কাজ করেছে। কিন্তু হয়তো দেখেন কাজ আপনি দৃশ্য তো দেখবেন যে 5%ও কাজ করে নাই, কিন্তু রোগী কি বলবে? ভালো ফিল করতেছে, অর্থাৎ ভালো লাগতেছে এবং মনে হয় যেন আমি আপনার হাতে চিকিৎসা হতে পারবো। আমি এগুলো কেন বলতেছি? কারণ যখনই 100%, অর্থাৎ আমরা যেটা বলি 100% রোগের সঙ্গে মনের সঙ্গে ওষুধের এবং রোগীর সঙ্গে যদি মিলে যায়, রোগী আপনাকে বলবে আমাকেই সেই ওষুধ দেন, এই রোগী সেই রোগী। তাহলে চিন্তা করেন, তাহলে নির্বাচনটা একদম কারেক্ট। এবং নির্বাচন কারেক্ট হওয়ার যত রকমের টুকটাক বাধা আছে সেগুলি নাচ দিয়ে আমি সোজা চলে গেলাম। এবং যাওয়ার কারণও একটা, আমিও জানি আমি সালফার দিয়েই তাকে চিকিৎসা করতে পারবো। কারণ সেখানে সালফার বা সরিনামের পার্থক্যটা মনে রেখে রোগী কোন মায়াজমের দিলে আপনার কাজ হবে সেটাও একটু চেষ্টা করবেন। খালি মুখস্থ বিদ্যা রোগী পেয়েছি, কয়েকটা লক্ষণ পেয়েছি, একেবারে সালফার দিয়ে শুরু করলেন, সেটা করবেন না। যদিও সালফারের গভীরতা সরিনাম থেকে বেশি, তারপরও সরিনামের লক্ষণ তার কাছে আছে কিনা সেটা জেনে শুনেই আপনি প্রয়োগ করার চেষ্টা করবেন। আমি কেন এই অ্যানালাইসিস করতেছি এই ঘটনাগুলো? কারণ অ্যানালাইসিসের কারণ হচ্ছে একটা, কারণ আমরা যেন রোগী আসলে অস্থির হয়ে যেন প্রথমেই সালফার বা মায়াজমেটিক ট্রিটমেন্টটা না করি। একটু ধৈর্য ধরুন, একটু অপেক্ষা করুন। ধৈর্যই ধর্ম, ধৈর্যই ফলাফল, সেটা মনে রাখার চেষ্টা করবেন। তাহলেই আপনার জীবনে সাকসেসফুল হতে পারবেন। চললো, রুগীরে 2 মাত্রা করেই আমি সবসময় দেওয়া যাই। প্রশ্ন আছে, স্যার অনেকে তো 1 মাত্রা দিলেই বেড়ে যায়, আপনি 2 মাত্রা করেই রুগীকে শুরু করলেন। সেটার ব্যাখ্যা আমি আজকে দিতে চাচ্ছি না, কারণ সেখানে বিস্তৃত ব্যাখ্যা আমি পরে করব। তার কারণ হচ্ছে আমরা 2 মাত্রা দিয়ে শুরু করব। যদি বেড়ে যায় আপনার হাতে ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? প্রথমে 1 মাত্রা কাপিং করে, অথবা অতিরিক্ত হলে ওষুধ বন্ধ করে দেওয়া, তারপরে যদি না হয় তাহলে নাক্স দেওয়া। এদিগুনো সাবস্টিটিউট থাকা সত্ত্বেও যদি আপনার সালফারকে কন্ট্রোল করতে না পারেন তাহলে দুর্ভাগ্য। কি কি বললাম? প্রথমে বললাম 2 মাত্রা বা 1 মাত্রা করে দিবেন। আপনি সেন্সিটিভ বডি হলে 1 মাত্রাই ভালো। আমি 2 মাত্রা দিই কেন? কারণ অভিজ্ঞতা, অর্থাৎ 10-12 বছর পর্যন্ত এই সালফারকে কন্ট্রোল করতে গিয়ে মানুষের যেরকম জাত সাপ, অর্থাৎ সাপকে কি করে ধরে সেটা আমি পারবো না। যারা সাপড়ে, যারা দক্ষ, তারাই সাপ ধরতে পারে। সুতরাং রোগীকে ধরে ওষুধ দেওয়ার কায়দা শিখতে আমার 10 বছর চলে গেছে। কিসের? এই সালফার কখন কিভাবে প্রয়োগ করব,
এবং সেটা শিখতে গিয়ে এখনো মাঝে মাঝে ভুল করি, কারণ রুগী যখন আসি বলে তখন আমি সালফারের কথা ভুলেই যাই। কারণ এমনভাবে রুগী বলবে, আমি তখন আর থাকতে না পেরে হয়তো অন্য ওষুধ দিয়েই তাকে হয়তো 6 মাস কাটিয়ে ফেলবেন, 3-4 মাস চলে গেল, কিন্তু রুগীর ডেভেলপমেন্টটা হলো না। আপনারা সেই কাজটা করবেন না, কারণ এটার আমার অভিজ্ঞতা। কি অভিজ্ঞতা? যদি বুঝতে না পারেন যে সে শরিক মায়াজমের রোগী এবং শরিক মায়াজমের ট্রাভেলস থেকে তার এই রোগটা হয়েছে, তাহলে ধরে রাখেন সালফার তার 1 নম্বর। কিন্তু প্রয়োগে যদি ভুলভ্রান্তি হয়, প্রয়োগে যদি তার ডিফিকাল্ট হয়, প্রয়োগে যদি তার অ্যাগ্রিভেশন হয় এবং অন্যান্য সিমটমগুলো চলে আসে, দক্ষতার সঙ্গে সেগুলো অবজারভেশন করার চেষ্টা করবেন। তাহলে 2-3টা জিনিস শিখে গেলাম যে হ্যাঁ 2 মাত্রা করে দেব বা 1 মাত্রা করে দেব। সেন্সিটিভ বলে হলে 1 মাত্রাই ভালো, আর 2 মাত্রা করে দেব। কিন্তু লক্ষ্য রাখবো, বেড়ে গেলেই বলে দেখো ওষুধটা বন্ধ করেন, অথবা 1 গ্লাসে পানি মিশিয়ে 1 চামচ খান, বাকি পানিগুলো স্কিন ডিজিজ যে জায়গায় আছে সে জায়গায় লাগান। এই 2টা পদ্ধতি গেল। দ্বিতীয় পদ্ধতি হলো গ্যাপটা বাড়িয়ে দেন, 1 দিন পর পর বা 2 দিন পর পর দেন। তৃতীয় কথা হলো, যদি বেশি অতিরিক্ত হয়ে থাকে ওষুধটা বন্ধ করে দেন। চতুর্থ হলো যে ওষুধটা বন্ধ করবার পরও দেখতেছেন, তাহলে নার্স দেন। তাহলে এগুলো কন্ট্রোল করার জিনিস থাকার পরেও যদি আপনার রোগীকে চিকিৎসা না করতে পারেন, অথবা সালফারের লক্ষণ যাইয়া অন্য কোনো লক্ষণ চলে আসে, তাহলে আপনি সেই ওষুধও ব্যবহার করতে পারেন। সালফারটা আপনার হাতে রোলো, অর্থাৎ আমার সিলেক্টিভ মেডিসিন সালফার, কিন্তু আমি প্রয়োগ করতে পারছি না রোগীর অ্যাগ্রিভেশন, এবং সেই অ্যাগ্রিভেশনটা কি রোগের না অন্য কোনো নতুন সিমটমের, বা আমি ধরতে পারছি না। তাহলে অপেক্ষা করেন, আবার নাক্স দিয়ে আবার শুরু করেন। তবে মনে রাখবেন, যেই পর্যন্ত পাওয়ার আপনার প্রয়োগ করে ফেলেছেন তার পরবর্তী পাওয়ার চেষ্টা করবেন। এগুলি অসম্ভব পরীক্ষিত, কারণ আমরা কেউ 10 পর্যন্ত দিয়ে আবার 1 থেকে শুরু করি। নানা রকম সমস্যা আমাদের আছে, কারণ এক একজনের ভিত্তিতে এক একটা রোগ ভালো হয়, এক এক তথ্য কথা দেই। আমরা সেদিকে যাব না, আমরা অর্গননের সূত্র অনুসারে গো টু হায়ার অ্যান্ড ডোজ, অর্থাৎ যেখানে শেষ করেছি সেখান থেকেই শুরু করব। 5 পর্যন্ত শেষ করেছেন, 6 আরম্ভ করবেন। 9 পর্যন্ত শেষ করেছেন, 10 থেকে শুরু করবেন। কোনো অসুবিধা নাই। অসুবিধা হলেই আপনার হাতে 5 রকমের বাধার কথা বলেই সলিউশন দেওয়ার চেষ্টা করবেন। চলে আসি, বলে টেস্টিংটা তো বলতেছেন না। শুরু হলো, রোগী ভালো আছে, রোগও একটু একটু করে শুকাচ্ছে। কেন এই কথাটা বললাম? এই যে গভীর ক্রিয়াশীল ওষুধগুলো সালফারের রোগী হওয়া শর্তে কি পরিমাণ সালফার ওনাকে প্রয়োগ করে আমি ভালো করেছি, সেটা শোনার জন্যই এত আগ্রহ। অর্থাৎ যদি আমি বুঝি যে সেটা শরিক মায়াজমের রোগী, তাহলে শুরু করে দিলাম সালফার দিয়ে, শেষ কোথায় করব? শেষ তো আপনি করবেন না, শেষ তো করবো রোগী। ভালো আছে, এত চর্মরোগ ছিল পায়ে, আস্তে 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 চর্মগুলো যাচ্ছে। বিশ্বাস করেন, 2 মাত্রা দিয়েও 1 মাসে আমার মনে হয় না যে 10 থেকে 20% ভালো করতে পারছে। কিন্তু রোগী বলতেছে যে না, আমি ভালো আছি, এই ওষুধে আপনার কাজ হবে। তাহলে আর কোনো চিন্তা নেই। তাহলে চিন্তা করেন, অনবরত সালফার দিয়েই 1 মাত্রা করে, অর্থাৎ 2 মাত্রা করে ডেইলি দিয়েই 60 পাওয়ারে গিয়ে সমাপ্তি হলো। আপনার প্রশ্ন আসছে যে স্যার এতদিন দিলেন কেন? আপনারা যারা সচেতন ব্যবহার করেন, অথবা যারা সেদিকের এখনো লোভ সামলাতে পারেন না, যারা সেটা ব্যবহার করার জন্য এখনো হাতে খসখস করে, তাদের উদ্দেশ্যে বলছি যে আমি কারো ক্ষতি না করে ভালো করার চেষ্টা করব। উনি কোন পাওয়ারে ভালো হবে আমার তো জানা নাই। কি 200-তে ভালো হবে, না সিএমএ ভালো হবে, না এমএম ভালো হবে, সেরকম প্রজ্ঞার মতন ডাক্তারি হয়তো আমরা জানি না। যারা জানতো, যারা করছে, যারা দেখছে, তারা বইপত্র লিখে গেছে, এবং সেগুলো পুঙ্খানুপুঙ্খরূপে বুঝার মতন ক্ষমতা আমাদের নাই। আমি হয়তো ক্যান্টের 2-1টা লাইন পড়ে বুঝে গেছি। ওনার মতন ডাক্তারের দর্শন অথবা অভিজ্ঞতা যাই বলেন না কেন, সেগুলি রপ্ত করে আমরা প্রয়োগ করা আমাদের কাছে দুঃসাধ্য। সেই দুঃসাধ্য থেকে মুক্তি পাওয়ার জন্যই এলএম সিস্টেম, এবং এলএম সিস্টেম আসাতেই একেবারে কোন রকমের হাই পাওয়ার, ইভেন 200 পর্যন্ত না, ব্যবহার করা উচিত না। সেটা অন্য একদিন আমি আলোচনা করার চেষ্টা করেছিলাম, যে আমরা মায়াজমেটিক চিকিৎসা করতে গিয়ে এই মায়াজমেটিক ডিপসিডেড ওষুধগুলো প্রয়োগ করলেই বোঝা যায় কি পরিমাণ ক্ষতি আমরা করে থাকি। চলে আসি, আমি শেষ করে ফেলবো।
তাহলে আসুন, এরকম 8 বোতল করে যাচ্ছে প্রতি মাস, আবার গ্যাপ পড়ে আবার আসে, এই করতে করতে 50-এ গেলাম, তারপরও একদম পরিষ্কার হয়নি, মনে হয় যেন দাগ রয়ে গেছে। চললো, শেষ পর্যন্ত কি দেখলাম, 60 কি 64 পর্যন্ত গিয়ে দেখলাম যে না, আর প্রয়োজন আছে বলে আমি মনে করিনি। রুগীকে ভালোভাবে বিদায় দিলাম। যদি কোনোদিন কোনো রোগের ট্রাভেলসে পড়েন, আমার শরণাপন্ন হবেন। আমি আশা করব আপনার কোনো রকমের কঠিন রোগ হওয়ার কোনো সম্ভাবনা নেই। প্রশ্ন আসছে, স্যার কঠিন রোগ আবার কি? যেমন ডায়াবেটিস হতে পারে, হার্ট ডিজিজ হতে পারে, লিভার ফেল করতে পারে, কিডনি ট্রাবলস হতে পারে, প্রস্রাবের ইউরিন ট্র্যাক ইনফেকশন হতে পারে, অনেক কিছু হতে পারে যেগুলি অঙ্গহানির কারণ হতে পারে। যেহেতু আপনার শরীর মাজামের পূর্ণাঙ্গ চিকিৎসা করে তাকে ছেড়ে দিয়েছেন, অথবা মায়াজমেটিক চিকিৎসা জানেন, যেগুলি আমি অন্যান্য কাজে আলাপ করেছি, অর্থাৎ প্রয়োগ করার কথা বলছি, যেমন মায়াজমেটিক যদি পান, সেটা আমরা টিউবারকুলোসিস অথবা টিউবারকুলিনাম মেডিসিন, কার্সিনোসিন, মেডোরিনাম, এগুলো প্রয়োগ করার কথা বলি। যেহেতু ওনার এই ধরনের কোনো ট্রাভেলস নাই, বংশগতির ইতিহাসও এমন সুস্পষ্ট কিছু নাই, তাহলে আমি আর সেগুলো প্রয়োগ করার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। আর সালভারে যখন তাকে পূর্ণাঙ্গ চিকিৎসা, স্বাস্থ্য থেকে আরম্ভ করে গ্যাস্ট্রিক থেকে পায়খানা প্রস্তাব শুরু করেন, ঘুম থেকে শুরু করেন, সকল রোগ আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, আমি সেই ওষুধের মালিক, অর্থাৎ এই ওষুধ দিয়ে আমার চিকিৎসা। তাহলে অর্থাৎ আরো 1 মাস 1.5 মাস ভালো হওয়ার পরও সালফার দিয়েই আমি শেষ করে বললাম, যদি কোনো রকমের অসুবিধা হয়ে থাকে যোগাযোগ করবেন। তখনও তার বয়স 63-4 হবে। 62 সালে উনি আসছেন, 1 বছর বা 1.5 বছর গিয়েছে, মাঝে মাঝে গ্যাপ দিতেন, তারপরও আসতো। রোগটা যখন হয়তো একটু চুলকানি হতো, আসতো এবং খেত, এবং খাওয়ার পরিণাম ফল কি দেখলাম যে না, পূর্ণাঙ্গ চিকিৎসা তাতে করে পেরেছে। আপনারা বিশ্বাস করবেন না, 20,000 রোগীর ভিতরে আমার মনে হয় না 50 জন চিকিৎসাতে আমি পূর্ণাঙ্গ চিকিৎসা করে আমি নিজে শান্তি পেয়েছি। আমি 50 জন রোগী শান্তি পেয়েছি চিকিৎসা করে, তার ভিতরে উনি একজন। তাহলে বুঝতে পারেন যে কিরকম তৃপ্তি। আপনাকে ডাক্তারি করলেন, টাকা নিলেন, সেটা বড় কথা না। আপনার তৃপ্তি এবং রোগীর তৃপ্তি হবে আগামী দিনের মূল্যায়ন এবং আগামী দিনের দর্শন। তাহলে চলে আসি, তাহলে নিশ্চয়ই কেস টেকিং এর অ্যানালাইসিসটা আপনারা বুঝতে পাচ্ছেন, এবং আপনারা আপনাদের সুচিন্তিত মতামত প্রয়োগ করার চেষ্টা করবেন আমার ভিডিওতে, এবং নিজেরাও প্রয়োগ করে কোনো রকমের 2-3 বার ব্যর্থ হলেই আমাকে জানাবার চেষ্টা করবেন। তাহলে বুঝতে পাচ্ছেন, এখন থেকে যে কোনো রোগের চিকিৎসা করতে আমরা চেষ্টা করব 3-4 বার ওষুধ প্রয়োগ করার পরে যদি কোনো ফলাফল না পাই, আমার শরণাপন্ন হবেন, এবং কেস টেকিং নিয়েই সকল কিছু যেন সেখানে লিপিবদ্ধ থাকে। আমি প্রশ্ন করলে যেন উত্তর দিতে পারেন, কি কি ভিত্তিতে আপনি কোন মায়াজমের কথা চিন্তা করেছেন, এবং কোন কোন বাধা, 18টা বাধার ভিতরে কোন কোন বাধাকে আপনার প্রাধান্য দিয়েছেন, এবং কোন কোন বাধা তার চিকিৎসা আছে, সেগুলি জেনেই আপনি মায়াজমেটিক চিকিৎসাটা করবেন। সেগুলি শেষ না হলে মায়াজমেটিকে আপনি ভালো করতে পারবেন না। তাহলে চলে আসি, এই সুন্দর কেস টেকিংটা আপনারা প্রচার করার চেষ্টা করবেন আমার ইউটিউবে, এবং আপনারা যারা দেখেন তারাও এই ভিডিওগুলো প্রচার করে এলএম পদ্ধতি যেন সবাই প্রয়োগ করা শুরু করে, সে আহ্বান জানিয়ে আজকের এই আলোচনা শেষ করছি। সকলকে ধন্যবাদ।